মেহরিমার ঠিক মতো খেতে না পারায় ওর জন্য খাবার নিয়ে রুমে আসে হৃদিত। মেহরিমাকে শুয়ে থাকতে দেখে খাবারের প্লেটটা ডিপানের উপর রেখে ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে যায়। মেহরিমা মাথা থেকে কমফোর্টারটা সরাতেই মেহরিমা নিচের রক্তাভ চক্ষুচূড়া মেলে তাকায়। হৃদিতের সাহায্য নিয়ে আস্তে করে উঠে বসে। মেহরিমার করুণ দৃষ্টি সেকেন্ডের ব্যবধানে হৃদিতকে ভেতর থেকে নাড়িয়ে তোলে। হৃদিত নিচের চক্ষুচোরা বন্ধ করে নেয়। দ্বিতীয়বারের মতো নিজেকে খুব অসহায় অনুভব করে। পরক্ষণে নিজেকে স্বাভাবিক করে আদুরে কণ্ঠে বলে, সরি অ্যানাবেলা, আমি কল অ্যাটেন্ড না করলে আজ তোর সাথে। হৃদিতকে আর কোনো কথা বলতে না দিয়ে মেহরিমা নিচেই বলে, আপনি আছেন বলেই আমি নিরাপদ আছি। আর একটাও কথা না, যা হওয়ার হয়ে গেছে। আজ আপনার পরিবর্তন দেখে আমি খুব খুশি হয়েছি। আমার ভালোবাসার কত পাওয়ার দেখেছেন? আপনাকে পরিবর্তন করেই ছেড়েছে, আপনার হিংস্রতা কমিয়ে এনেছে। জান। আমার ক্ষুধা পেয়েছে, আজও খাইয়ে দিতে হবে। কিন্তু জো হুকুম রানী সাহেবা। সামান্য প্রজা হয়ে রানীর আদেশ অমান্য করার সাধ্য আছে নাকি আমার? একদম নেই। তাহলে গর্দান নিয়ে নিব। কথাটা বলে হেসে ওঠে মেহরিমা। এই মানুষটার সান্নিধ্যে আসলেই মনটা নিচের অজান্তেই ভালো হয়ে যায় মেহরিমার। মানুষটা কোনো জাদুটোনা জানে কিনা কে জানে। মেহরিমার হাসির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে হৃদিত। সন্ধ্যা থেকে এই হাসিটা দেখার জন্যই ছটফট করছিল। ওই ব্লাডি বিচকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বসে আছে মেহরিমা। হৃদিতকে বারবারে খোঁজাচ্ছে, তবুও উঠছে না। মেহরিমা দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 5:50। 6:30টার আগে পাহাড়ে পৌঁছাতে হবে। কথাটা গতকাল রাতে হৃদিত নিচেই বলেছিল, অথচ ব্যাটা এখন কেমন কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছে। মেহরিমা এবার অধৈর্য হয়ে হৃদিতের গায়ের উপর থেকে কমফোর্টার সরিয়ে নেয়। হৃদিত গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ গায়ে ঠান্ডা অনুভব হতে আশেপাশে হাতড়াতে থাকে। কোথাও কমফোর্টার না পেয়ে চোখ ছোড়া মেলে তাকায়। মেহরিমার দিকে নজর পড়তে শুকনো ঢোক গিলে। মেহরিমার রণচণ্ডী রূপ দেখতে বুঝতে পারে এখন ওর আর নিস্তার নেই। ও শিট বেবি, আই এম সরি, জাস্ট গিভ মি 5 মিনিটস। কথাটা বলে মেহরিমাকে কিছু বলার সুযোগ না দিয়েই ক্যাবিনেট থেকে শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে দৌড় লাগায় হৃদিত। মেহরিমা না চাইতেও হেসে ওঠে। ঠিক 10 মিনিটের ব্যবধানে ফ্রেশ হয়ে বের হয় হৃদিত। এই প্রথম এত কম সময়ে ফ্রেশ হয়েছে। লেদার জ্যাকেট, টুপি, মোজা পরিধান করেই মেহরিমাকে নিয়ে বেরিয়ে পড়ে। মেহরিমাকে গিফটের মতো করে মুড়িয়ে এনেছে একদম, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। হৃদিতের বাগান বাড়ির সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে কাঠগোলাপ গাছগুলো। মেইন গেট থেকে ঘরের সদর দরজা পর্যন্ত রাস্তার দুই পাশে লাইন দিয়ে কাঠগোলাপ গাছগুলো বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে। মেহরিমা দিনের বেশিরভাগ সময় এই গাছগুলোর নিচেই কাটায়। বাড়িটার আশেপাশে গভীর জঙ্গল, জন্তু জানোয়ারের বসবাস সেথায়। সেই সেফটির জন্য উঁচু করে প্রাচীর নির্মাণ করা বাড়ির চারপাশে ঘিরে। মেইন গেটটাও স্ট্রং করে বানানো। বাড়ির সামনের জঙ্গল পেরিয়ে মেইন রুটে আসতে 1 ঘন্টা 20 মিনিট মতো সময় লাগে। ঠিক 6:30 পাহাড়ের পাদদেশে পৌঁছায় ওরা। উঁচু নিচু রাস্তা হওয়ার দরুন গাড়ি আস্তে চালাতে হয়েছে, না হলে 20 মিনিটের রাস্তা। মেহরিমা গাড়ি থেকে নামতেই মুগ্ধ চোখে চারিপাশটা দেখতে থাকে। পৌষের হাওয়া পাহাড় জুড়ে, মুক্ত দানার মতো স্বচ্ছ শিশিরের ফোঁটা। বেশ অনেক মানুষের আগমন এখানে। কেউ কেউ প্রকৃতির মাঝে মিশে গেছে, আবার কেউ কেউ ছবি তুলতে ব্যস্ত। এ যেন কবিদের বর্ণনা দেওয়ার সেই সবুজের সমাহার। চোখ যত দূর যায় সবুজে আচ্ছন্ন সবটা। একটা পাহাড়ের গায়ে হেলে দাঁড়িয়ে আছে আরেকটা পাহাড়। মাকড়সার চাল, কুয়াশার স্বচ্ছ ফোঁটাগুলো দেখতে একদম মুক্তোর মালার মতো দেখাচ্ছে। পাহাড়ের গা কেটে কেটে সিঁড়ি তৈরি করা হয়েছে। এতে পাহাড় প্রেমীদের হয়রানি অনেকটাই কমে গেছে। অনায়াসেই উপরে উঠতে পারে। যদিও সকাল সকাল কুয়াশার ক্ষুদ্র ক্ষুদ্র ফোঁটার জন্য সিঁড়িগুলো পিচ্ছিল হয়ে আছে। হৃদিত মেহরিমাকে কোলে উঠিয়ে নেয়। মেহরিমা আঁতকে ওঠে। এই কি করছেন আপনি? নামান আমাকে। তুই চোখ দুটো বন্ধ কর জান, সারপ্রাইজ পেতে চাস না? মেহরিমা হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে চোখ ছোড়া বন্ধ করে নেয়।
হৃদিত মুচকি হেসে কপালে ভালোবাসার পরশ এঁকে দেয়। অতঃপর সাবধানে উপরে উঠতে থাকে। আধা ঘন্টা তো লাগবেই উপরে উঠতে উঠতে। 5 মিনিট পেরোতেই মেহরিমা চোখজোড়া খুলে তাকায়। আর কতক্ষণ? আরেকটু। মেহরিমা আবার চোখজোড়া বন্ধ করে নেয়। এভাবে প্রতি 5 মিনিট পর পর চোখ খুলতে থাকে। হৃদিত একটুও বিরক্ত হয় না, বরং মেহরিমার এক্সাইটমেন্ট দেখে মজা পায়। অবশেষে মেহরিমার অপেক্ষার অবসান ঘটিয়ে ওরা পাহাড়ের চূড়ায় পৌঁছায়। মেহরিমা চোখজোড়া বন্ধ করে আছে। হৃদিত আস্তে করে মেহরিমাকে নামিয়ে দেয়। মেহরিমার পেছনে দাঁড়িয়ে ফিসফিস করে বলে, চোখ খুলতে পারিস জান? মেহরিমা নিচের আখি জোড়া খুলতেই বিস্ময়ে ওর ঠোঁট দুটো দুদিকে সরে যায়। এ যেন মায়াবীপুরীর অন্য দেশ। পাখির কলকলানিতে মুখরিত চারিপাশটা। পাখির কল কাকলি আর দিগন্ত মিশ্রিত সবুজে মিলে মিশে তৈরি করেছে এক মনোরম দৃশ্য। পেঁচা তুলোর ন্যায় সাদা মেঘের ভেলা পাশেই ছুটে চলেছে নিজেদের মতো। এ যেন মেঘেদের বাড়ি। মেহরিমা হাত বাড়িয়ে ছুটে অদৃশ্য হয়ে যায়। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে। এখানকার সূর্যোদয় কুয়াশার ধূম্রচালে মোড়ানো। প্রকৃতি উচার করার সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে পাহাড়গুলো। তারই ফাঁকফোকর দিয়ে দেখা মিলছে সূর্যের। মেহরিমা মন্ত্রমুগ্ধের ন্যায় সবটা দেখতে থাকে। আমার জীবনের বেস্ট সকাল এটা। এত সুন্দর একটা সকাল উপভোগ করানোর জন্য আপনাকে, আমার কুট্টুসের বাবাকে। আপনাকেও ভালোবাসা মহারানী। এবার চলুন, জলদি বাসায় ফিরতে হবে। আপনার ঠান্ডা লেগে গেলে সমস্যা। মেহরিমাও আর না করে না। আর 5 মিনিট দাঁড়িয়ে থেকে নেমে আসে। এবার মেহরিমা একাই আস্তে আস্তে হৃদিতের হাত ধরে অর্ধেক সিঁড়ি নামে। বাকি অর্ধেক সিঁড়ি কোলে চড়ে বাসায় ফিরতেই হ্যান্সেল হেরিকে দেখে মেহরিমা। খুশি দ্বিগুণ বেড়ে যায়। ওদের নিয়ে খুনসিটিতে মেতে ওঠে। বাগান বাড়িতে ওদের সময়গুলো স্বপ্নের মতোই কাটতে থাকে। অন্ধকার ছোট্ট একটা কাঠের রুমে পড়ে আছে অর্ধমৃত একটা মানব। চোখ হাত পা মুখ সবটাই বাঁধা। আশেপাশের জঙ্গল থেকে ভেসে আসছে জীবজন্তুর হিংস্র গর্জন। শোনা যাচ্ছে নিশাচর পাখিদের ডাক। অদূর থেকে ডেকে চলেছে জঙ্গলের মানুষ খ্যাত প্রাণীগুলো। সে হাড়হিম করা ডাকে মানুষদের গায়ের পশম দাঁড়িয়ে যায়। ভয়ে ছটফট করতে থাকে। মুখ দিয়ে বেরিয়ে আসে গোঙানির আওয়াজ। জঙ্গলের মাঝের অন্ধকার রাস্তা ধরে হেঁটে চলেছে হৃদিত। গায়ে হাঁটু সমান কালো কোট, মাথায় কালো হুডি তুলে দেওয়া, মুখে কালো মাস্ক, হাতে কালো গ্লাভস পরা। চাঁদের সোনালি আলোয় সর্পকালোর মাঝে ওই নীল রঙের চোখ দুটো চলচল করছে। তারা যেন বহুদিনের ক্ষুধার্ত। এক হাতে হ্যান্সেল আর হ্যারির রশি ধরা, অপর হাতে ছোট্ট একটা কোড়াল। হ্যান্সেল আর হ্যারি ক্ষণে ক্ষণে ডেকে উঠেছে। নিস্তব্ধতার মাঝে সেই ডাক খুবই ভয়ঙ্কর শোনাচ্ছে। মেহরিমা গভীর ঘুমে মগ্ন। হঠাৎ ওর ফোনটা কর্কশ শব্দে বেজে ওঠে। মেহরিমা ঘুমের মধ্যেই বালিশের পাশে হাতড়ায়। ফোনটা পেয়েও চায়। নাম্বার না দেখে রিসিভ করে বসে। টিং টিং টিং। হৃদিতের অ্যানাবেলা, তোমার ভালোবাসার মানুষটার আসল রূপ দেখবে না? মধ্যরাতে হঠাৎ অপরিচিত পুরুষালী কণ্ঠ শুনতে মেহরিমার ঘুম ঘুম ভাব কেটে যায়। তড়িৎ গতিতে উঠে বসে। কে আপনি? তোমার কোনো শুভাকাঙ্ক্ষী হবে হয়তো। তোমার হৃদিত কোথায়? নিজের জামাইয়ের খবর একটুও রাখো না যে। মেয়ে ঘটিত কিছু করে বেড়ালেও তো টের পাবে না। কথাগুলো শুনে মেহরিমা হতভম্ব হয়ে যায়। তৎক্ষণাৎ উঠে রুমের লাইট চালিয়ে দেয়। হৃদিতকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। ওয়াশরুম চেক করেও পায় না। দরজা খুলতে নিলে বুঝতে পারে দরজাটা বাইরের থেকে লাগানো। মেহরিমা ঘাবড়ে যায়। মনের মাঝে হাজারো চিন্তা প্রশ্ন উকি বুকি দিতে থাকে। তক্ষুনি শুনেছে অপর প্রান্তের মানুষটার অট্টহাসির শব্দ। খুঁজে পাবে না তো। তোমার হৃদিত তো ওখানে নেই, তাহলে কিভাবে পাবে মেয়ে? হৃদিত কোথায়? হৃদিত কোথায়? ওর সাথে কি করেছেন আপনি? আহা, হাইপার হয়েও না মেয়ে। হৃদিতকে পেতে চাও তো নাকি? হ্যাঁ হ্যাঁ, কোথায় আমার হৃদিত? আমার কথা মতো সবটা করলে হৃদিতকে পেয়ে যাবে। বোনাস সহ কিছু চমকও অপেক্ষা করছে তোমার জন্য। মেহরিমার মস্তিষ্ক এলোমেলো। হৃদিতের চিন্তায় ছটফটিয়ে ওঠে। ওনার সাথে খারাপ কিছু ঘটেনি তো? এ দফায় মনে সাহস সঞ্চয় করে বলে,
বলুন কি করতে হবে? তোমার ব্যালকনিতে একটা দড়ি লাগানো আছে, দেখো। ওটা বেয়ে নিচে নেমে এসো। তারপর আমার বলা রাস্তা দিয়ে এগিয়ে যাবে। ওকে। কথাটা বলেই মেহরিমা গায়ে একটা সাদা রঙের শাল জড়িয়ে নেয়। হাতে একটা মোমবাতি জ্বালিয়ে ফোনটা নিয়ে অপরিচিত ব্যক্তির কথা মতোই বেলকুনি দিয়ে দড়ি বেয়ে নেমে অনেক কষ্টে নিচে নেমে আসে। কাজটা মেহরিমার জন্য মোটেও সহজ ছিল না। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মনে দ্বিগুণ সাহস জুগিয়ে ফোনটা লাউড স্পিকারে দিয়ে অপরিচিত ব্যক্তির কথা মতো হাঁটতে থাকে। মেইন গেটের নিকট আসতে মেহরিমা থমকে দাঁড়িয়ে পড়ে। দরজাটা খোলা, চোখের সামনে সব ধোঁয়াশা। মেহরিমা যত সামনে এগোচ্ছে ততই গা ছমছম করে উঠছে। কুয়াশার চাদরে ঢাকা প্রকৃতি, অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে চারিপাশ। মোমবাতির ক্ষীণ আলোয় রাস্তাটাও অস্পষ্ট দেখাচ্ছে। চাঁদের আবছা আলোয় জঙ্গলটা ভুতুড়ে রূপ ধারণ করেছে। গাছের উঁচু ডালে বসে মনের সুখে ডেকে চলেছে পেঁচা। গাছের পাতা থেকে টপ টপ করে কুয়াশা ঝরে পড়ছে। সেই শব্দে মেহরিমা কেঁপে উঠছে বারবার। হঠাৎ কাটা জাতীয় একটা গাছের সাথে মেহরিমার শালটা আটকে যায়। মেহরিমা জোরপূর্বক শালটা টানতেই ক্যাচ ক্যাচ শব্দে শালটা ছিঁড়ে যায়। নিস্তব্ধ পরিবেশে সেই শব্দে মেহরিমার অন্তরাত্মা কেঁপে ওঠে। ফোনের ওপাশের ব্যক্তি তখন নীরব। কয়েক সেকেন্ড পেরোতেই মেহরিমা আবারও অপরিচিত ব্যক্তির নির্দেশ মতো হাঁটতে শুরু করে। একসময় গহীন জঙ্গলের মিডল পয়েন্টে চলে আসে। অদূর হতে কয়েক ছোড়া চোখ ছলছল করতে দেখে। ভয়ে মেহরিমার হাত পা অবশ হয়ে আসে। বুঝতে আর বাকি নেই সামনের প্রাণীগুলো কি। পিছু ফিরে দৌড় দিতে নিলে কিছু একটার সাথে হোঁচট ওখানে মুখ থুবড়ে পড়ে যায়। দু হাতের উপর ভর দিয়ে পড়াতে পেটে খুব একটা ব্যথা পায় না। নিচের ঠোঁটের একাংশ চিরে গোলগলিয়ে রক্ত বের হয়ে আসে। মেহরিমা প্রাণ বাঁচাতে দ্রুত উঠে ফোনটা হাতে নিয়েই ছুটতে থাকে। পেছনে বুনো শিয়ালগুলো দৌড়াতে থাকে। হঠাৎ অন্ধকারে ডিঙিয়ে কয়েকটা তীর এসে লাগে শিয়ালগুলোর পায়ে। শিয়ালগুলো ওখানেই থেমে যায়, ব্যথায় কাতরাতে থাকে। মেহরিমা তখনও দৌড়াচ্ছে। পায়ের চোটে জোড়া ততক্ষণে ছিঁড়ে কোথাও পড়ে গেছে। মেহরিমা ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরে কিছু দেখতে না পেয়ে বড় একটা গাছের নিচে লুকিয়ে বসে পড়ে। ডুকরে কান্না করে ওঠে। ডান পাশ থেকে পাতার খসখস আওয়াজ শুনতে মেহরিমা নড়ে চড়ে বসে। বুঝতে পারে এটা কোনো প্রাণী চলাচলের শব্দ। মেহরিমা নিচের মুখ হাত দিয়ে শ্বাস বন্ধ করে বসে থাকে। তৎক্ষণাৎ ফোনের ওপাশ থেকে ভেসে আসে অস্পষ্ট কণ্ঠস্বর। নড়াচড়া করো না মেয়ে, ওভাবেই বসে থাকো। ওদের রাস্তায় ওরা চলে যাবে, তোমায় কিছু করবে না, ঠিক আমার মতোই। রাত 1:05। মাধবী ব্ল্যাঙ্কেট গায়ে ছড়িয়ে বিছানায় বসে মনোযোগ দিয়ে পড়ছে। পড়ার মাঝেই মাধবীর ফোনটা নিজস্ব শব্দে বেজে ওঠে। মাধবীর মনোযোগ বিঘ্ন ঘটে। বিরক্ত সহিত ফোনটা হাতে নিতেই একটা আননোন নাম্বার চক্ষুগোচর হয়। কলটা কেটে দিবে দিবে করেও রিসিভ করে। ফোনের অপর পাশ থেকে কোনো শব্দ আসে না। মাধবীর বিরক্তি এবার আকাশ ছোঁয়া। কঠিন কিছু বলার জন্য মুখ খুলতেই ফোনের অপর পাশ থেকে পরিচিত কণ্ঠস্বর ভেসে আসে। এখনো জেগে আছো? এত রাতে কল দিয়ে এহেন বেহুদা কথা বলাতে মাধবীর মেজাজ বিগড়ে যায়। কটমট করে বলে, না, একটা শাকচুন্নি কথা বলছে আপনার সাথে। মাধবীর কথায় টাইপ শব্দ করে হেসে ওঠে। শেষমেশ একটা শাকচুন্নির প্রেমে পড়লাম তাহলে? আপনার পছন্দ খারাপ তাই শাকচুন্নির প্রেমে পড়েছেন। আমার পছন্দ ভালো খারাপ বুঝি না, আমার চোখে দেখা সবচেয়ে সুন্দরী স্নিগ্ধ মায়াবতী তুমি। টাইফের বলা কথাটাতে মাধবীর হৃদয়ের গহীনে লুকিয়ে থাকা ভালোবাসাটা আরো বেড়ে যায়। মনটা ভালো লাগায় ছেয়ে যায়। তবুও মিছে মিছে রাগ দেখিয়ে বলে, আমাকে ঢপ দিয়েন না, বেটার অপশন পাইলে তখন আর এই মাধবীকে চিনবেন না, জানা আছে আমার। তোমার অভাবে মারা গেলেও আর কখনো অন্য কাউকে ভালোবাসতে চাইনি। মানুষ দু চোখ বন্ধ করলে স্বপ্ন দেখে, আর আমি তোমায় দেখি। গুগল থেকে মুখস্থ করেছেন? হুম, আমার হৃদয়ে থাকা সবচেয়ে অনুভূতি এগুলো। আচ্ছা, তুমি এত সহজেই সবটা মেনে নিলে? আমার না বিশ্বাস হচ্ছে না। মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি, ঘুম ভাঙলেই আমার স্বপ্ন শেষ হয়ে যাবে। এত সহজে কোথায়? আপনি কি মনে করেন এতগুলো মাস ধরে আমাকে ফলো করা, আমার বাসার আশেপাশে ঘোরাঘুরি করা, আমাকে দেখতে ভাইয়ার সাথে এ বাড়িতে আসা, এগুলো আমি লক্ষ্য করিনি?
আর ভালোবাসা বোঝার জন্য মানুষের দুটি চোখই এনাফ। মানুষের মন মস্তিষ্ক মিথ্যা বললেও দুটো চোখ কখনো মিথ্যা বলে না। চোখের ভাষা সর্বদা সত্য। তাইফ মনোযোগ সহকারে মুগ্ধ হয়ে মাধবীর বলা কথাগুলো শুনে ধরা পড়ে যাওয়া কিঞ্চিত লজ্জাও পায়। চলো কাল কোথাও ঘুরতে যাই। সময় নেই। প্লিজ মাধবীলতা। 12:45-এ কোচিংয়ের সামনে দাঁড়াবেন। কথাটা বলেই কল কেটে দেয় মাধবী। মুচকি মুচকি হাসতে থাকে। এই ছেলে কয়েকদিনেই মাধবীকে পাগল করে ছাড়বে। তাইফের খুশিও আকাশ ছোঁয়া। এই প্রথম মাধবীর সাথে একাকী বসে নিজের মনের কথাগুলো বলতে পারবে। নতুন করে জীবনের একটা অধ্যায় শুরু করতে যাচ্ছে, একটু স্পেশাল কিছু তো রাখতেই হয়। ইতিমধ্যে তাবানের সাথে কথা বলে সুন্দর একটা প্ল্যানিংও করে ফেলেছে। শব্দটা চলে যেতেই মেহরিমা মুখের উপর থেকে হাত নামিয়ে বুক ভরে শ্বাস নেয়। ভয়ে তখনও ক্লান্ত শরীরটা কাঁপছে। হঠাৎ ফোনে মেসেজ নোটিফিকেশন আসে। মেহরিমা নোটিফিকেশনে ক্লিক করে। মেসেজটা পড়তেই অধরে মৃদু হাসির রেখা ফুটে ওঠে। মেহরিমা বাড়ি থেকে বের হওয়ার সময় আয়েশকে মেসেজ করে আননোন নাম্বারটা দিয়ে লোকেশন ট্র্যাক করতে বলেছিল। মেসেজের কোনো উত্তর না পেয়ে ভেবেছিল ভাইয়া হয়তো ঘুমিয়ে পড়েছে। অপরিচিত ব্যক্তির অবস্থান জানতেই মেহরিমা মনের ভয় কাটিয়ে নিচের তেজস্বী সত্তায় ফিরে আসে। বলুন এবার কোন দিকে যেতে হবে? কণ্ঠে তেজস্বীতা বিদ্যমান। সেকেন্ডের ব্যবধানে মেহরিমার পরিবর্তনে ফোনের অপর পাশে থাকা ব্যক্তিটা চমকায়। হঠাৎ সাহস বেড়ে গেল যে মেয়ে। আমার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনো না কোনো একদিকে তো আপনি আছেনই। যেভাবে বুনো শেয়াল সাপের হাত থেকে রক্ষা করেছেন, সেভাবে অন্য প্রাণীর হাত থেকেও নিশ্চয়ই রক্ষা করবেন। ইন্টেলিজেন্ট গার্ল, বাট ইউ নো, আর কিছুক্ষণের মধ্যে তোমার এই কঠিন রূপ ভেঙে গুড়িয়ে যাবে। নিজের ভালোবাসাকে হেরে যেতে দেখতে নিশ্চয়ই তোমার ভালো লাগবে না। মনে হচ্ছে আমার মন ভাঙার বড্ড তাড়া আপনার। তোমার মন ভাঙলে একজন নিজের সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে যাবে মেয়ে। তার কষ্টতে যে আমি নিজের মনের প্রশান্তি খুঁজে পাই, তার দেউলিয়া রূপ দেখার পরই ইচ্ছে আমার। মেহরিমা বুকে চিনচিন ব্যথা অনুভূত হয়। শরীরের ব্যথার চেয়েও মনের ব্যথাটাই বেশি পোড়াচ্ছে। মেহরিমা যেটা ভাবছে সেটা যদি সত্যি হয় তাহলে হৃদিতকে আবারও আগের মতো ভালোবাসতে পারবে তো? মেহরিমার পবিত্র ভালোবাসা তবে কি হৃদিতের হিংস্র সত্তার কাছে হেরে যাবে? নিজের ব্যথিত মন ক্লান্ত শরীর নিয়েই অপরিচিত ব্যক্তির কথা মতো আবারও হাঁটতে শুরু করে। অদূরেই চলচল করতে থাকা দুটো চোখে হাসি খেলে যায়। কাঠের রুমের দরজাটা ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে যায়। ফ্লোরে পড়ে থাকা লোকটা সেই শব্দে নড়ে চড়ে ওঠে, বাঁচার জন্য ছটফট করতে থাকে। মুখ দিয়ে অস্পষ্ট গোঙানির আওয়াজ ভেসে আসে, হয়তো কিছু বলার চেষ্টা করছে। হৃদিত ঘরে ড্রিম লাইটটা চালিয়ে দেয়, শব্দ করে ঘরের দরজাটা বন্ধ করে। লোকটা সেই শব্দে কেঁপে ওঠে। ক্যান্সেলর হ্যারিকে একটা কাঠের খুঁটির সাথে বেঁধে লোকটার দিকে এগিয়ে যায় হৃদিত। চৌকার মুখে কাপড়টা খুলে দেয়। লাইটের আবছালোয় লোকটা নিচের সামনে উপস্থিত মানুষটার চলচল করতে থাকা হিংস্র চোখ দুটো দেখেই কাঁপতে শুরু করে দেয়। হাঁপাতে হাঁপাতে বলে, আমাকে ছেড়ে দাও, আমার কি অপরাধ? একটু পানি। হৃদিত ক্ষীণ হেসে বলে, তোকে মুক্তি দিতেই তো আমি এসেছি। হৃদিতের কণ্ঠস্বর শুনতেই লোকটা চমকায়, হতভম্বের সহিত বলে, তো তুমি? হ্যাঁ, তোর শুভাকাঙ্ক্ষী। পানি খাবি নাকি? হৃদিতকে কথা শেষ করতে না দিয়েই লোকটা বলে, হ্যাঁ খাবো। হৃদিত কোটের পকেট হাতড়ে একটা বোতল বের করে ছিপে খুলে লোকটার উপর মুখে ধরতেই লোকটা এক চুমুকে সবটা শেষ করে ফেলে। সেকেন্ডে পেরোতেই লোকটার গগনবিদারী চিৎকার করে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। জিহ্বা ঠোঁট গলে পড়ে যায়। হৃদিত হাঁটু মুড়ে লোকটার সামনে বসে। এই মুখ দিয়ে আমার এনাবেলাকে সুন্দরী বলেছিস তাই না? ওই চোখ দিয়ে ওকে কুৎসিত নজরে দেখেছিস, আর এই হাত দিয়ে ওকে স্পর্শ করেছিস তাই না? এখন যদি এগুলোর কিছুই না থাকে তাহলে কেমন হবে বলতো? কথাটা বলে ভয়ঙ্কর আট্টহাসিতে মেতে ওঠে হৃদিত। সেই হাসির শব্দে লোকটার অন্তরাত্মা কেঁপে ওঠে। হৃদিত হাসি থামিয়ে পরক্ষণে কোটের পকেট থেকে সাঁড়াশি, চাপাতি, নাইফ, লাইটার
হাতুড়ি সহ আরো দুটো বোতল বের করে কাঠের ফ্লোরে রাখে। লোকটা যন্ত্রপাতিগুলো দেখতেই দূরে সরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু হাত পা বাঁধা থাকায় নড়তে পারে না। চোখ দিয়ে অনবরত পানি পড়তেই থাকে। হৃদিত তা দেখে বাঁকা হাসে। সারাশি হাতে লোকটার দিকে এগিয়ে যায়। কোনো কথা না বলে মিনিটের ব্যবধানে চোখের মনি দুটো উপড়ে ফেলে। লোকটা কাটা কবুতরের ন্যায় ঝাপটাতে থাকে। মুখ দিয়ে আর্তনাদ বের হলেও হৃদিতের কর্ণে সে আর্তনাদ পৌঁছায় না। চাপাতে নিয়ে লোকটার হাতের পায়ের নখগুলো কেটে নেয়। একটা বোতলের ছিপি খুলে কাটা আঙুলগুলো ডগায় তরল পদার্থ লাগিয়ে দেয়। সাথে সাথে পায়ের কাটা অংশগুলো ঝলসে যায়। হাতে হাতুড়ি তুলে নিয়ে দাঁত সহ বুকের হাড়গুলো খটখট শব্দ করে ভেঙে ফেলে। লোকটা যন্ত্রণায় কাতরাতে থাকে। পরক্ষণে কুড়াল উঠিয়ে নিয়ে হাত পা 3 খণ্ড করে কেটে ফেলে। এক কোপে মাথাটা দ্বিখণ্ডিত করে দেয়। মাথার মধ্যে থাকা তরল পদার্থগুলো কিলবিল করে বেরিয়ে আসে। কাঠের ফ্লোর তাজা গাঢ় লাল রক্তে ভেসে যায়। লোকটা কিছুক্ষণ নড়াচড়া করে শান্ত হয়ে যায়। লোকটার শরীর তখন প্রাণ নেই, কিন্তু হৃদয় তবুও থামে না। বুকের মাঝে তখনও হিংস্রতা বিদ্যমান। নাইফ দিয়ে শরীরের মাংস কাটতে থাকে। পুরো শরীরের মাংস কেটে তবেই ক্ষান্ত হয়। মাংসগুলো হ্যান্সেল হ্যারির সামনে দিয়ে আসে। হ্যান্সেল হ্যারি খুশিতে ঘেউ ঘেউ করে ডেকে ওঠে, খেতে শুরু করে দেয়। হৃদিত পুনরায় লোকটার লাশের কাছে ফিরে আসে। সারাশি দিয়ে কলিজাটা টেনে বের করে আনে। সেটার দিকে কিয়ৎকাল তাকিয়ে থেকে হিসিয়ে বলে, এটা তোর খুব বড় হয়ে গিয়েছিল তাই না? না হলে হৃদিতের অ্যানাবেলাকে টাচ করার মতো সাহস কখনোই দেখাতিস না। কলিজাটাও হ্যান্সেল হ্যারিকে খেতে দিয়ে আসে। অবশিষ্ট থাকে শুধু মানব কঙ্কালটা। কুড়াল দিয়ে সেটা ইচ্ছে মতো কোপাতে থাকে। ঋতুতের পুরো কোট তাজা রক্তে ভিজে গেছে। উন্মুক্ত চোখ দুটো দিয়ে ছুঁয়ে ছুঁয়ে রক্ত পড়ছে। নীল রঙের মণিছোড়া লাল রক্তের মাঝে দপদপ করে চলছে। এ যেন রূপকথার গল্পের তথাকথিত সেই হিংস্র খলনায়ক। হাড়গুলোর খণ্ড খণ্ড করে ঘরের কোনায় থাকা একটা বোতল এনে ছিপি খুলে হাড়গুলোর উপর পেট্রোল ছড়িয়ে দেয়। লাইটারে আগুন চালিয়ে সেটা ছুঁড়ে মারে। মুহূর্তের মধ্যেই হাড়গুলোতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। ক্রমশ কুণ্ডলে পাকিয়ে ধোঁয়া উঠছে। মানুষ পুরো ভ্যাপসা গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে। হৃদিতের বুকটা প্রশান্তিতে ছেয়ে যায়। এতক্ষণে বুকের মাঝে জ্বলতে থাকা আগুন নিভে ওই জ্বলন্ত আগুনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় করে বলে, আমার পবিত্র অ্যানাবেলাকে অপবিত্র করার জন্য হাত বাড়ালেই তাকে করুণ মৃত্যু গ্রহণ করতে হবে। তার চিহ্ন আমি এই পৃথিবী থেকে চিরতরে মুছে ফেলব। পৃথিবীর সবটুকু সম্মান আমার অ্যানাবেলার হোক, এই পৃথিবীর সবটুকু ঘৃণা আমার প্রাপ্য। আমার পবিত্র অ্যানাবেলা শুধুমাত্র সম্মানের যোগ্য। চোখের সামনে এমন বিভৎস দৃশ্য নিচের ভালোবাসার মানুষটার হিংস্র রূপ দেখে মেহরিমা থমকে যায়। বুকের তীব্র রক্তক্ষরণ শুরু হয়। তবে কি শেষ পর্যন্ত ওর পবিত্র ভালোবাসা হেরে গেল? হৃদিত কি এতদিন ভালো হয়ে যাওয়ার মুখোশ পড়েছিল? সামনে দাঁড়ানো এই মানুষটা মেহরিমার হৃদিত হতেই পারে না। যে মানুষটিকে মেহরিমা ভালোবেসেছে তার মধ্যে এমন পশুর মতো হিংস্রতা থাকতেই পারে না। কিন্তু নিচের চোখে দেখা সবটা মেহরিমা কিভাবে অস্বীকার করবে? মেহরিমা অস্ফুট স্বরে বলে ওঠে, বিশ্বাসঘাতক। আগুনের মতো চলতে থাকা হৃদিতের চোখ জোড়া নিভে যায়। ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরে তাকায়। দরজার নিকট মেহরিমাকে এলোমেলো অবস্থায় ছলছল চোখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে হৃদিতের হৃদয় থমকে যায়। মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে পড়ে। মেহরিমাকে তো গভীর ঘুমে রেখে এসেছিল। রুমের দরজা সহ বাড়ির দরজা ইভেন মেইন গেটও বাইরে থেকে লক করে এসেছিল। তাহলে মেহরিমা এত দূর পর্যন্ত কিভাবে এলো? এখানকার কিছুই তো চেনে না। তবে কি কারোর সহযোগিতা নিয়ে এসেছে? কিন্তু কার? মস্তিষ্ক জুড়ে এত এত প্রশ্নের আনাগোনা থাকলেও উত্তর জানা নেই হৃদিতের। চোখের হিংস্রতা বিলীন হয়ে অসহায়ত্ব ফুটে ওঠে। এতক্ষণকে তবে কোনো ঘোরের মধ্যে ছিল? মেহরিমার দিকে এগিয়ে আসতে নিলে মেহরিমা গর্জে ওঠে, ওখানেই থাকুন। এদিকে আর এক পাও এগোলে আমি কিন্তু নিজেকে শেষ করে দিব। ঘৃণা হচ্ছে আমার নিজের ওপর। চৌধুরীদের রক্ত খারাপ, সবাই বিশ্বাসঘাতক। আমি নিজের হাতে আমার জীবনটা শেষ করে ফেললাম।